হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিনিয়া এক্সপ্লেইনস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও স্টার্ট করে ফেলি। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখতে পাই জিয়ং সকল বাবুর্চিদেরকে প্রেসার কুকারের ব্যাপারে বলতে থাকে এবং বলে যে এই যন্ত্রটি আমরা তৃতীয় ধাপে ব্যবহার করব। গিলগাম বলে, কিন্তু দিদি, আমরা তো প্রথম ধাপের ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, আপনি তৃতীয় ধাপের কথা কেন বলছেন? জিয়ং বলে, আমি এরকম প্রতিযোগিতায় আগেও অংশগ্রহণ করেছিলাম। এরকম প্রতিযোগিতাতে তৃতীয় ধাপের খাবারটাই মেইন হয়। যদি আমরা তৃতীয় ধাপে ভালো খাবার বানাতে পারি তাহলে এই প্রতিযোগিতা জেতার অনেক চান্স রয়েছে। এজন্য আমরা এটাতেই মেইন ফোকাস রাখবো। বাবুর্চি এম তখন বলে, তৃতীয় ধাপে তো জিনস্যাং শোরবা বানাতে হবে, তাই না? জিনস্যাং বাম মাছের শোরবা, জিনস্যাং লোচ মাছের শোরবা, ছোট মাছের শোরবা, সব তো পৌষ্টিক মাছের শোরবা, তাই না? তাহলে এরকম কোনো যন্ত্রের কেন প্রয়োজন হবে আমাদের? জিয়ং বলে, আমার মতে সব থেকে ভালো জিনস্যাং শোরবা হচ্ছে ওগোলগে সাঙ্গেতাং। এখানে সবাই ওগোলগে সাঙ্গেতাং কি এটা জানতো না। তখন জিয়ং বলে, এটা হচ্ছে এমন একটি ডিশ যেখানে মুরগির ভেতরে জিনস্যাং এবং জড়িপুটি ভরে ধীরে ধীরে এটাকে রান্না করা হয়। বাবুর্চি এম বলে, মুরগির ভেতরে যদি আমরা এগুলোকে দিই তাহলে এগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে না? জিয়ং বলে, হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। এগুলোর স্বাদ যাতে নষ্ট না হয় সেজন্য আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। জিয়ং তখন তাদেরকে এটা রান্না করার ফুল প্রসেসটি বলে দেয়। বাবুর্চি মিয়াংসুক তখন বলে, আমরা তো এটাকে লোহার অনেক বড় বাসনের মধ্যেও রান্না করতে পারি, এই যন্ত্রেরই কেন প্রয়োজন হবে? তখন জিয়ং বলে, দেখো, ওগলগের মাংস একটু শক্ত হয়, এটাকে 10 ঘন্টা জাল করলে যে ফল আসবে সেটাকে যদি আমরা 1 ঘন্টার মধ্যে করতে চাই তাহলে এই যন্ত্রটা অনেক জরুরি। বাবুর্চি মিন তখন বলে, কিন্তু এই যন্ত্র যদি আমরা না পাই? জিয়ং বলে, এই যন্ত্র আমরা এমনিতেও কোথাও পাবো না, এটা আমাদেরকে বানাতে হবে। এবং আমি যতদূর জানি পুরো ঝোসনে একজন ব্যক্তি আছে যে এই যন্ত্রটা বানাতে পারবে। এরপরে আমরা দেখতে পাই দুপক্ষই প্রতিযোগিতার জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছে। এখানে জিয়ং সবার সাথে লাল মরিচের পাউডার এবং লাল মরিচের পেস্টের সাথে পরিচিত করায়। রাতের বেলা বাবুর্চিরা যখন এই প্রেসার কুকারের ব্যাপারে আলোচনা করছিল তখন দেওয়ালে একটি ছিদ্র করে কেউ তাদের কথাগুলো শুনে নেয়। কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমাদের মহারাজ ছিল। জিয়ং যখনই বাইরে দরজা খুলে দেখতে যায় তখনই মহারাজ দ্রুত লুকিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়ন মহারাজকেও এই প্রেসার কুকারের ব্যাপারে বলছিল। মহারাজ বলে, এই যন্ত্র দিয়ে তুমি কি করবে? জিয়ং বলে, প্রতিযোগিতায় জিততে হলে এটা অনেক জরুরি। আচ্ছা, আপনি কি ছাং ইয়ংসিল নামে কোনো আবিষ্কারককে চেনেন? মহারাজ এটাকে চিনতে পারে না। কিন্তু তখনই তত্ত্বাবধায়ক বলে, মহারাজ, এটা তো জানি না, তবে ছাংছুন সিং নামে একজন ব্যক্তি আছে, আর সে বলিষ্ঠ অধিকারী ছাং ইয়ংসিলের বংশধর। অস্ত্রশালায় সে অদ্ভুত অদ্ভুত জিনিস বানানোর জন্য বদনাম ছিল। গত গরমে সে একটি বিস্ফোরণ করিয়েছিল, যার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। হয়তোবা এখন সে নিজের গ্রামে ফিরে গেছে। তখন জিয়ং বলে, মহারাজ, আমাকে জলদি জলদি তার সাথে দেখা করান, এমনিতেও বেশি সময় বেঁচে নেই, আমাদেরকে বাকি সামগ্রীও জোগাড় করতে হবে। মহারাজ বলে, কিন্তু রাজপ্রাসাদে যে সামগ্রী আছে সেগুলো তো চলবে না। জিয়ং বলে, আমার তাজা তাজা সামগ্রী লাগবে, আর এগুলো একমাত্র পাহাড়ে পাওয়া যায়, আমি সেখানে গিয়ে সেগুলো নিয়ে আসব। মহারাজ বলে, এমন যদি হয় তাহলে আমাকেও তোমার সাথে যেতে হবে। তত্ত্বাবধায়ক বলে, মহারাজ, আপনি কোথাও যেতে পারবেন না, কেননা রাজ্যের অবস্থা খুব একটা ভালো নেই। তখন মহারাজ বলে, ঠিক আছে, আমি যদি যেতে না পারি তারপরেও তুমি একা যাবে না। মহারাজ জিয়ং এর সাথে সংজেকেও পাঠিয়ে দেয়, আর জিয়ংকে একটি ছেলের ছদ্মবেশে পাঠায়। তারা দুজন যখন একসাথে যাচ্ছিল তখন পেছন থেকে মহারাজ অনেক চিন্তিত ছিল। মহারাজ সেনাপতি সুইয়ককে বলে, আচ্ছা, ওদেরকে দেখে কি জামাই বউ মনে হচ্ছে না? সবাই যদি ভুল ভাবে, আমাদের কিছু একটা করা উচিত। এখানে জিয়ং আর সংজে যখন যাচ্ছিল, সংজে তখন জিয়ংকে বলে, আচ্ছা, তোমার আর মহারাজের মধ্যে কি কিছু চলছে নাকি? জিয়ং বলে, কি বলতে চাচ্ছেন? সংজে বলে, তোমার আর মহারাজের হাবভাব দেখে যা মনে হচ্ছে, আমার মনে হয় কয়দিন পরে তোমাকে প্রিয় শাহী সখী বলে সম্মান জানাতে হবে। জিয়ং বলে, দেখেন, আমি কোনো ফালতু মেয়ে নই, আমি অনেক চরিত্রবান এবং ভালো ফ্যামিলি থেকে বিলং করি। তখন সংজে বলে, এটা কোনো ফালতু মেয়ের কাজ নয়, এটা অনেক সম্মানের কাজ। জিয়ং বলে, তারপরেও আপনি বারবার শুধু আমাকে এই কাজের জন্য পুশ কেন করতে থাকেন? এতে কি আপনার কোনো স্বার্থ রয়েছে? সংজে বলে, পুশেও কি জিনিস?
আর আমার কোনো স্বার্থ নেই, আমি নিঃস্বার্থভাবে তোমার জন্য এটা কামনা করি। তখনই এখানে আচমকা গঙ্গিল চলে আসে। সংজে বলে, তুমি এখানে কি করছো? গঙ্গিল বলে, পিছে তো দেখো। আমরা পিছে তাকালেই দেখতে পাই মহারাজ আর সেনাপতি সুইয়কও এখানেই ছিল। সংজে মহারাজকে বলে, মহারাজ, আপনার রাজসভার সকল কাজকর্ম ছেড়ে আপনি এখানে কেন চলে এসেছেন? মহারাজ বলে, সব থেকে জরুরি যে কাজ সেটা হচ্ছে এই প্রতিযোগিতা, এজন্য আমাকে বাবরচি জিয়ং এর সাথে সাথেই থাকতে হবে। আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমগো জেলাস মহারাজ। মহারাজ এখানে সংজেকে ছেড়ে রেখে জিয়ং, সুয়ক এবং গঙ্গেলকে নিয়ে সেই পাহাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সংজে তখন দ্রুত রাজপ্রাসাদে ফিরে গিয়ে তত্ত্বাবধায়ককে জানায় যে মহারাজ আসলে বাইরে গিয়েছেন, তো এটা যেন কেউ টের না পায়। আপনি মহারাজের কক্ষের খেয়াল রাখবেন, রাজসভা আমি সামলে নিচ্ছি। সংজে এবং তার বাবা তখন রাজসভার বাইরে তালা লাগিয়ে সকল রাজসভাসদকে বলে, মহারাজের শরীর আজকে অনেক অসুস্থ, তাই তিনি আজকের সভা স্থগিত করে দিয়েছেন। আপনাদের যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে লিখে পাঠান, আমি সেটার সমাধান করব। এ কথা বলেই সংজে এবং তার বাবা সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমাদের মহারাজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। জিয়ং তখন মহারাজকে বলে, মহারাজ, আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমরা যেখানে যাচ্ছি দয়া করে সেখানে গিয়ে দয়া করে আপনি আপনার এই মহারাজের অধিকার ফলাতে যাবেন না। মহারাজ বলে, আচ্ছা ঠিক আছে, আমি এসব কিছুই করব না। সিন শিফট হলে আমরা রাজকুমার জেসং এবং বাকি প্রতিমন্ত্রীদেরকে দেখতে পাই। তারা এখানে জানতে পেরে গিয়েছিল যে মহারাজ আসলে অসুস্থ নয়, মহারাজ আসলে মহলের বাইরে গিয়েছেন, তাও আবার প্রধান বাবুর্চি জিয়ং এর সাথে। তারা এটাও জানতে পারে যে জিয়ং কোনো একটি যন্ত্র খুঁজছে প্রতিযোগিতার জন্য। এখানে রাজকুমার জেসং বলে, যেহেতু মহারাজ বাইরে আছে, এটাই সুযোগ এই প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার। গোল পর্বতে যে সৈনিকরা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে বলো তাদের প্রশিক্ষণের কলা প্রদর্শন করতে, অর্থাৎ এখানে তারা অ্যাটাক করানোর পরিকল্পনা করছে আর তাদের মেইন টার্গেট হচ্ছে জিয়ং। অপরদিকে আমরা দেখতে পাই জঙ্গলে জিয়ংরা সেই লোকের বাড়ির সামনে চলে আসে। এখানে গেটের সামনে কিছু একটি লেখা ছিল যে যে অনুমতি ছাড়া ভেতরে ঢুকবে সে অবশ্যই মরবে। এটা শুনে আমাদের মহারাজ অনেক ক্ষেপে যায়। সে জবরদস্তি করে গেটটি খুলে ভেতরে ঢোকার চেষ্টা করলে সেখানে একটি তোপ দেখতে পায় তারা, আর সেই তোপ থেকে একটি বিস্ফোরণ হতে চলেছে। এটা জানতে পেরে সবাই পিছনের দিকে সরতে থাকে এবং আমাদের লয়াল সেনাপতি মহারাজকে বাঁচানোর জন্য নিজেই সেই তোপের সামনে এসে বুক পেতে দেয়। কিন্তু আমরা দেখতে পাই তোপ বিস্ফোরণ হলে সেখান থেকে মুড়ি বের হয়। তারা কিছুই বুঝতে পারছিল না এখানে মুড়ি কোথা থেকে এলো। তখনই একজন ব্যক্তি বাইরে এসে বলে, ওয়াও, আমার মুড়ি তৈরি হয়ে গেছে। মহারাজ তখন বলে, এই খাবারের নাম তুমি কি বললে? মুড়ি? এই খাবারের নাম তো কখনো শুনিনি। জিয়ং বলে, এটা কোনো সাধারণ খাবার বানানোর কলা নয়, এটা হচ্ছে খাদ্য এবং বিজ্ঞানের মিল, যাকে বলে মলিকিউলার গ্যাস্ট্রোনমি। মহারাজ বলে, কি বললে? মগুলার ড্রোনমি? মহারাজ তখন ওই লোকটিকে বলে, বেয়াদব কোথাকার, তোমার সাহস কি করে হলো আমাদের সাথে এরকম বেয়াদবি করার? আমি তোমার গর্দান নেব। জিয়ং বলে, মহারাজ, আপনাকে বলেছিলাম মহারাজের রূপ এখানে দেখাতে হবে না। জিয়ং তখন বলে, ইনি হচ্ছেন আমাদের মুখ্য শাহী সচিব সংজে এবং আমি হচ্ছি শাহী বাবুর্চি ইয়ং জিয়ন। ছানছুন সিং তখন বলে, দেখো তো, প্রথমে মুখ্য শাহী সচিব, এখন আবার পুরুষের পোশাকে মুখ্য বাবুর্চি, যে কিনা একজন মেয়ে। জিয়ং বলে, ও আচ্ছা, আপনি তাহলে বুঝে ফেলেছেন। যাই হোক, আমরা আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। এটা ঝোসন সাম্রাজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাহায্য। তখন ছানসুং সিং বলে, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। একে তো তোমরা আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকেছো, তার উপরে আবার সাহায্য চাচ্ছ। যাও, কোথাকার কোন মহারাজ তোমরা? হ্যাঁ? মহারাজ তখন বলে, কি? তোমার গলায় তলোয়ার গেলে তখনই তুমি বুঝবে। তখন জিয়ং বলে, আমার ভাই, তুই কথায় কথায় এত কেন রাগ করিস? প্লিজ একটু শান্তভাবে কথা বল না। জিয়ং তখন ওই লোকটিকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লোকটি তাদের কোনো কথাই শোনে না। লোকটি তখন তার আরেকটি আবিষ্কার বের করে। এখানে অনেকগুলো তীর একসাথে তাক করা ছিল, অর্থাৎ লোকটি যদি ওই জিনিসটাকে নিচের দিকে টানে তাহলে তীর তাদের দিকে নিক্ষিপ্ত হবে। এতে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়ং চলে যাওয়ার আগে লোকটিকে একটি কথা বলে। জিয়ং তখন বলে, আমি ভেবেছিলাম আপনাকে সুস্বাদু মুড়ি বানানোর একটি প্রক্রিয়া শেখাবো। এটা শুনে লোকটি দ্রুত জিয়ং এর কাছে এসে তাকে জিজ্ঞেস করে, বলো না কিভাবে বানানো যাবে। জিয়ং তখন তাকে একটি চিনির থলে দেয় এবং বলে যে এই চিনিটা চালের সাথে মিশিয়ে আবার ট্রাই করুন, দেখবেন সুস্বাদু মুড়ি তৈরি হয়ে যাবে।
এটা বলে জিয়ংরা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে আরেকটি ধামাকা হয়। জিয়ং তখন গেটের দরজা একটু খুলে দেখে ওই লোকটি মুড়ি টেস্ট করছে। জিয়ং তখন লোকটিকে বলে, মুড়ি অনেক সুস্বাদু হয়েছে তাই না? লোকটি বলে, হ্যাঁ, চিনি মেশানোতে স্বাদ অনেক বেড়ে গেছে, কিন্তু এখানে চিনি মেশালে তো খরচ বেড়ে যাবে। আমি তো এমন একটি যন্ত্র বানাতে চাচ্ছিলাম যেটাতে কম খরচে মানুষ এরকম ফুল ও চাল খেতে পারবে, অর্থাৎ মুড়ি। তখন জিয়ং বলে, আমরা একটি প্রতিযোগিতায় যাচ্ছি। এই প্রতিযোগিতায় যদি আমরা জিতে যাই তাহলে জোসন মিং সাম্রাজ্য থেকে কুশুল অর্থাৎ আখ আমদানি করতে পারবে এবং আপনি খুব সহজেই চিনি পাবেন। তো প্লিজ আমাদের সাহায্য করুন। লোকটি তখন বলে, তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যি মুখ্য বাবুর্চি? তখন জিয়ং তার মোহরা দেখায়। সেই লোকটি ওই মোহরা দেখে বলে, তাহলে কি উনি সত্যি মহাসচিব সংজে? জিয়ং বলে, হ্যাঁ। লোকটি বলে, এরকম ফালতু লোকের সাথে তোমার মতো এরকম বুদ্ধিমতী মেয়ে কি করছে? জিয়ং বলে, এটা অনেক লম্বা কাহিনী, আপনি কি আমাকে সাহায্য করবেন? লোকটি বলে, তুমি কি চাও সেটা আমাকে ডিরেক্টলি বলো। জিয়ং তখন তাকে প্রেসার কুকারের ছবি দেখায়। লোকটি তখন জিয়ংকে গেটের ভেতরে ডেকে নেয়। এটা দেখে মহারাজ অনেক জেলাস ফিল করে। ও কেন জিয়ংকে একা একা ভেতরে ডাকলো? এক্ষুনি ওর গর্দান নাও। তখন গঙ্গেল বলে, মহারাজ আপনি একটু শান্ত থাকুন, জিয়ংকে তার কাজ করতে দিন। অপরদিকে ভেতরে জিয়ং ওই লোকটির সাথে কথা বলতে থাকে। লোকটি বলে, তুমি কেন আমাকে দিয়ে এটা বানাতে চাচ্ছ? জিয়ং বলে, এটা বানানোর জন্যে আপনি বেস্ট, আর এই প্রতিযোগিতা জেতার জন্যে এই যন্ত্রটি আমাদের অনেক প্রয়োজন। এই জন্য প্লিজ আমাদের সাহায্য করুন। লোকটি বলে, আমি এরকম খারাপ লোকেদের কোনো সাহায্য করি না। জিয়ং বলে, যদি আপনার জায়গায় ছাং ইয়ংসেল থাকতেন তাহলে কি তিনিও এমনটি করতেন? লোকটি বলে, ছাং ইয়ংসেলকে তুমি চেনো? তিনিও এমনটাই করতেন, কিন্তু এরপরে তাকে আবর্জনার মতো ফেলে দেওয়া হতো এবং আমি রাজ আবর্জনা হতে চাই না। ঠিক আছে, তুমি এখান থেকে চলে যেতে পারো। জিয়ং তখন নিরাশ হয়ে বাইরে চলে আসে। মহারাজ বলে, আমি বলেছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না, আমি আমার টেকনিকে কাজ করব। তখন গঙ্গেল বলে, দেখুন আপনার এই টেকনিক এখানে চলবে না, ওনাকে ভালো মতো বোঝাতে হবে, তারপরে উনি ওনার কাজ করবেন, জবরদস্তি করে কিচ্ছু হবে না। আমরা যদি এমনটা করি আর সে যদি ভুলভাল কোন একটি যন্ত্র বানিয়ে দেয় তাহলে? মহারাজ বলে, তাহলে আমি তার হাত কেটে দেব এবং তার 3জন প্রজন্মকে মেরে ফেলবো। জিয়ং বলে, এতে কাজ হবে না, আমাদেরকে এমন একটি উপায় বের করতে হবে যাতে করে সে ভালো করে এই যন্ত্রটি আমাদেরকে বানিয়ে দেয়, আর এজন্যে তার মন জয় করতে হবে। মহারাজ তখন সকলকে আদেশ দেয়, রাত পর্যন্ত সময়ের আগে সবাই তার মন জেতার কোনো একটি বুদ্ধি বের করো। অপরদিকে আমরা দেখতে পাই শাহী সখীও জানতে পেরে গেছে যে মহারাজ জিয়ং এর সাথে বাইরে গেছে। তার কোর্ট লেডি তখন তাকে বলে, চিন্তা করবেন না, হয়তোবা প্রতিযোগিতার জন্য গেছে। কোর্ট লেডি আরো জানায় যে সেই রাজ বিদূষক গঙ্গেলের ব্যাপারে সে সকল ইনফরমেশন জোগাড় করেছে। কোর্ট লেডি বলে, উকডান নামের সেই দাসীর কথা মনে আছে? সে গঙ্গেলের বোন। হয়তোবা রাজপ্রাসাদের আশেপাশে ঘোরাঘুরি করার তার এই একটাই উদ্দেশ্য যে সে তার বোনের খুনিকে খুঁজছে। খাং মুকজু তখন কোর্ট লেডিকে আদেশ দেয় তার ব্যাপারে আরও ইনফরমেশন বের করবেন এবং এতে যদি প্রয়োজন হয় তাহলে গুপ্তচরও নিয়োগ করুন। অপরদিকে আমরা দেখতে পাই রাজমাতার কাছেও এই খবরটি চলে গিয়েছিল যে মহারাজ রাজপ্রাসাদে নেই। সখীরা বলে, এটার কি কারণ হতে পারে? মহারাজ কি শাহী বাবুর্চিকে পছন্দ করেন? রাজমাতা বলে, তুমি চুপ থাকো, কি আজব কথাবার্তা বলছো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিং সাম্রাজ্য থেকে আসা রাঁধুনির মধ্যে একজন ইয়া ভেজিও এখানে রাজকুমার জিসাং এর সাথে দেখা করে। রাজকুমার জিসাং বলে, আমার সাথে দেখা করার কি কারণ? তখন সে একটি মশলা দেখায়, এটা অনেক দামি এবং সুস্বাদু মশলা ছিল। রাজকুমার জিসাং বলে, এটা দেওয়ার কারণ কি? তখন ইয়া ভেজিও বলে, এটার বদলে আমি আপনার কাছে কিছু চাইবো। সে কি চায় এটা আমরা পরেই জানতে পারবো। এদিকে পরের দিন বৃষ্টি শুরু হয়ে যায়। তারা তখনও ওই লোকের ঘরের সামনে অপেক্ষা করছিল। গঙ্গেল বলে, এই বৃষ্টিতে যদি পাজন খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। জিয়ং এর তখন কিছু একটা মনে পড়ে। সে তখন বলে, ছাং ইয়ংসেল কোন এলাকা থেকে ছিলেন? গঙ্গেল বলে, তার কথাবার্তা দেখে তো মনে হয় তিনি ভুসানে থাকতেন। এটা দেখে জিয়ং বলে, হ্যাঁ, ভুসানে তো পাজন অনেক ফেমাস একটি খাবার। তখন জিয়ং মহারাজকে এবং সেনাপতিকে নিয়ে কিছু সামগ্রী কিনতে যায় এবং সেই সামগ্রীগুলো কিনে পাজং বানাতে থাকে। পাজং বানানোর পরে সে গঙ্গেল আর সুইয়ককে বলে, আপনারা এটাকে জোরে জোরে বাতাস করতে থাকুন যাতে এটার গন্ধ তার অবধি পৌঁছায়।
তারা তখন বাতাস করতে থাকে। জিয়ং তাদের অনেক প্রশংসা করে, গুড, আপনারা অনেক ভালো করছেন। এটা দেখে আমাদের মহারাজ বলে, তোমরা সরো, আমি বাতাস করব। ধীরে ধীরে এই গন্ধটি ছাংছুং সিনের কাছে যায়। ছাংছুং সিন তখন দেখতে যায় এই গন্ধ কোথা থেকে আসছে। এসে দেখে তারা এভাবে বসে এই খাবারটি খাচ্ছে। সে দূর থেকে দেখলে জিয়ং তাকে ডাকে এবং বলে যে আমরা আসলে অপেক্ষা করতে করতে অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছি, যার কারণে আমি এটা বানিয়েছি, একটু বেশি হয়ে গেছে, আপনি এটা খেতে চান? তখন লোকটি বলে, না, আমি খাবো না। মহারাজ তখন সেটাকে খাওয়া শুরু করে এবং খাওয়ার পরে তার রিয়াকশন দেখে লোকটি নিজের লোভ সামলাতে পারে না এবং সেখান থেকে একটি টুকরো নিয়ে খেতে থাকে। তার কাছে এটা অনেক ভালো লাগে। আই হায়, কি খাইলাম! সে জিয়ংকে বলে, আমি এটা ছোটবেলায় খেয়েছিলাম, এটা আমাদের গ্রামের খাবার, জানো? এটাতে আমাদের গ্রামের সেই ছোটবেলার খাবারের স্বাদ আমি এতদিন পরে আজকে পেলাম, তুমি কিভাবে বানালে? জিয়ং তখন বলে, আসলে আমার বাবাও বুসানের অধিবাসী, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি এই যুগে থেকে আসিনি, জানেন? আমার রান্না বান্না অনেক ভালো লাগে। আমি চাই এই প্রতিযোগিতা জিতে জোসনের অনেক উপকার করতে, যাতে জোসনের লোকজন মিং থেকে আমদানি করা কুসুল অর্থাৎ আখ দিয়ে সুস্বাদু মুড়ি খেতে পারে। ওই লোকটি তখন বলে, না, আমি বানাবো না। কিন্তু জিয়ং তাকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে যে আপনি মনে করেন ছাং ইয়ংসিলকে কেউ মনে করে না, তাই না? কিন্তু আপনার যেরকম ছোটবেলার এই স্বাদটি মনে আছে, তেমনি ছাং ইয়ংসিলকে সবাই এখনো মনে করে। তার কারণে আমরা সময়ের ব্যাপারে জানতে পেরেছি, আমরা আকাশে তারকারাজি দেখতে পারি। তেমনি আপনি প্লিজ আমাদের সাহায্য করুন। লোকটি তখন বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। জিয়ংরা তখন গঙ্গেলকে ওই লোকটির সাহায্য করার জন্য তার সাথে রেখে যায় এবং তারা যায় যাবতীয় জড়িবুটি এবং অন্যান্য খাবার সামগ্রী জোগাড় করার জন্য। এখানে খাবার সামগ্রী জোগাড় করতে করতে মহারাজ জংলি জিংস্যাং পেয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ইয়া ভেজিও তাদের খাবারে একটি কোন বিশেষ রকমের মশলা ব্যবহার করছে। এতে করে তাং বাইলং তাকে জিজ্ঞেস করে, এটা কোন ধরনের মশলা, এটা কোথা থেকে পেয়েছো? ইয়া ভিজিও বলে, এটা আপনাদের জানার দরকার নেই, কিন্তু প্রথম ধাপে আমি অবশ্যই জিতে আসব, এটা আপনারা আমার উপরে ছেড়ে দিতে পারেন। এর পরের দৃশ্যে আমরা ইউগনের সাথে সেই প্রতিমন্ত্রীকে আবার মিটিং এ দেখতে পাই। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে মহারাজরা যে বাইরে গেছেন, এই ফাঁকে তারা কোনো একটি চাল চালবে যাতে করে তাদের কোনো বাবুর্চি প্রতিযোগিতায় উপস্থিত না থাকতে পারে, এতে করে মিং অটোমেটিক্যালি জিতে যাবে। তাদের এই কথাবার্তা আবার দরজার বাইরে থেকে তাং বাইলং শুনে ফেলে। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। এখানে শাহী রন্ধনশালার সকল বাবুর্চিরা কাজ শেষ করে যার যার ঘরে যাচ্ছে। এখানে বাবুর্চি এম বলে, অবশেষে প্রতিযোগিতার দিনটি চলেই এলো, আগামীকাল আমাদেরকে অনেক ভালো কাজ করতে হবে। বাবুর্চি এম আর মিয়াংসুক যখন যাচ্ছিলেন তখন সেখানে একজন অদ্ভুত মুখোশ পরিহিত ব্যক্তিকে দেখতে পায়। ওই ব্যক্তিটি তখন মিয়াংসুক এবং এমকে একটি পত্র দিয়ে বলে, এটা তোমাদের মহারাজের কাছে পাঠিয়ে দিও, কেননা শাহী বাবুর্চি ইয়ং জিয়ং এর জানের বিপদ রয়েছে, তো তোমরা দ্রুত এটা তার কাছে পাঠিয়ে দাও। তখন তারা দুজন এটাকে তত্ত্বাবধায়কের কাছে পাঠিয়ে দিয়ে বলে, এরকম এরকম একজন ব্যক্তি এসে আমাদেরকে এই জিনিসটি দিতে বলেছিল। তত্ত্বাবধায়ক তখন সেটা সংজের কাছে নিয়ে যায়। সংজে সেটা খুললে দেখতে পায় এটা একদম খালি, ভেতরে কিচ্ছু লেখা নেই। তত্ত্বাবধায়ক সেটাকে মোমের আগুনে নিয়ে গেলে সেই কাগজে লেখাগুলো ফুটে ওঠে। সেখানে লেখা ছিল, শাহী বাবুর্চি ইয়ং জিয়ংকে কেউ মারার চক্রান্ত করছে, আপনাদেরকে অবশ্যই তাকে রক্ষা করতে হবে, না হলে সে কালকের সূর্য হয়তোবা দেখতে পাবে না। এটা পড়ে সংজে বলে, এখান থেকে ছাংছুং সিনের বাসায় যেতে কত সময় লাগবে? তত্ত্বাবধায়ক বলে, দ্রুত গতিতে গেলে হয়তোবা কম সময়ে আমরা পৌঁছতে পারবো। তখন সংজে দ্রুত কিছু সৈনিকের ব্যবস্থা করতে বলে ঘোড়ার সাথে। তখন সৈনিক আর ঘোড়া নিয়ে সংজে সেখান থেকে রওনা দেয়। অপরদিকে আমরা দেখতে পারি পরের দিন চলে এসেছে। জিয়ংরা সমস্ত সামগ্রী জোগাড় করে এখন সিং সাংজুং নাকি সোং সাংজে, ও তো যাই হোক, তার বাড়িতে যায়। এখানে তারা এসে দেখতে পায় প্রেসার কুকারটি তৈরি হয়ে গেছে। মহারাজ তখন বলে, বাহ, তুমি অনেক দারুণ কাজ করেছো, এই ধরো তোমার পুরস্কার, তোমাকে আরো পুরস্কৃত করা হবে। জিয়ং তখন বলে, অনেক ধন্যবাদ, এটার অনেক প্রয়োজন ছিল, যদি আমি আপনাকে খাবার বানিয়ে খাওয়াতে পারতাম। লোকটি বলে, কোনো চিন্তা করো না, আজকে নয় অন্য কোনো দিন খাবার বানাইও। তখনই লোকটি দেখতে পায় এখানে পুতুলগুলোর একটি পুতুল নিচে নেমে গেছে। এর অর্থ হচ্ছে কেউ তাদের কাছে আসছে এবং পুতুলগুলো দ্রুত গতিতে একে একে নিচে নামছে, অর্থাৎ কেউ তো খুব দ্রুতই তাদের কাছে আসছে। লোকটি দরজা ফাঁক করে বাইরে দেখতে পায় তারা ছিল খুনির দল, অর্থাৎ এখানে তাদের বিপদ রয়েছে।
তখন সেনাপতি বলে, তাহলে আমাদের কি হবে মহারাজ? লোকটি তখন বলে, মহারাজ? জিয়ং তখন বলে, আসলে ইনি আসলে মহারাজ। লোকটি বলে, ঠিক আছে, এত কিছু ভাবার সময় নেই, তোমরা এখান থেকে জলদি জলদি পালিয়ে যাও। এটা বলে লোকটি তোপে আগুন লাগাতে থাকে এবং বলে, যখন আমি বলবো তখন তোমরা দরজাটি খুলে দেবে। খুনিরা এখানে এসে গেলে তারা দরজাটি খুলে দেয় এবং তখনই তোপ থেকে গুলির বিস্ফোরণ হয়। এতে করে খুনিরা একটু দুর্বল হয়ে যায়। তারপরে তাদের মধ্যে শুরু হয়ে যায় একটি তুমুল লড়াই। এই লড়াইয়ের মধ্যে সেই প্রেসার কুকারের ঢাকনাটি নিচে পড়ে যায়। জিয়ং এতে করে অনেক চিন্তিত হয়ে যায়। ছাংসুন সিং তখন তাকে বলে, প্রতিযোগিতার আগে এই জিনিসটি আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু এখন তোমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন জিয়ংরা সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সেখান থেকে যাওয়ার পরে খুনিরাও তাদের পিছু করতে থাকে। সুয়ক তখন মহারাজকে বলে, মহারাজ, আপনারা 3 জন এখান থেকে আগে যেতে থাকেন, আমি খুনিদেরকে আটকে নিচ্ছি। এখানে তারা আগে গেলে সুয়ক তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু একটি পর্যায়ে সুয়কও জখম হয়ে যায়, যার কারণে সুয়ক দুর্বল হয়ে পড়ে। সেখান থেকে বাকি খুনিরা তখন সামনের দিকে অগ্রসর হতে থাকে, যার কারণে গঙ্গিল মহারাজকে বলে, এখান থেকে আপনারা সামনের দিকে যেতে থাকুন, আমি তাদেরকে আটকে নিচ্ছি। গঙ্গিলও এখানে তাদেরকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু এখানে গঙ্গিলও একটু আহত হয়ে পড়ে, যার কারণে খুনিরা আবার মহারাজের কাছে চলে আসে। মহারাজ তখন তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু একটি পর্যায়ে মহারাজও জখম হয়ে যায়। তখন এন্ড মোমেন্টে সংজে চলে আসে এবং তার সৈনিকদের মাধ্যমে ওই সকল খুনিদের উপরে আক্রমণ করে ফেলে। মহারাজ তাদের মধ্যে একজন খুনিকে ধরে বলে, বলো তোমাকে কারা পাঠিয়েছে? ওই খুনি তখন চাকু দিয়ে আত্মহত্যা করে ফেলে। এরকম দৃশ্য দেখে জিয়ং অজ্ঞান হয়ে পড়ে। জিয়ং এর জ্ঞান ফিরলে তারা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়। প্রতিযোগিতার সমস্ত ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। এখানে সকলেই হাজির, শুধু মহারাজ আর জিয়ং বাদে। তখন ইউগন বিদ্রুপ স্বরূপ বলে, আপনাদের মহারাজ আর জিয়ং মনে হয় পালিয়ে গেছে। এদিকে প্রথম ঘন্টা বেজে যায়, অর্থাৎ এখন বাবুর্চিদেরকে একে অপরের সামনে এসে প্রতিযোগিতা শুরু করতে হবে। তাং বাইলং তখন ইউগনকে রিকোয়েস্ট করে এখনই প্রতিযোগিতা শুরু না করার জন্য, কেননা এখনো দ্বিতীয় ঘন্টা বাকি আছে। তাং বাইলং বলে, আমাদের মহান দেশের উদারতা তাদেরকে অবশ্যই দেখাতে হবে। ইউগন বলে, ঠিক আছে, আমরা উদারতা দেখাবো। এতে করে সময় কিছুক্ষণ বাড়িয়ে দিয়ে দ্বিতীয় ঘন্টার জন্য অপেক্ষা করা হয়। এদিকে দ্বিতীয় ঘন্টার সময়ও ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো মহারাজ আর জিয়ং এর কোনো খোঁজ খবর নেই। তাং বাইলং তখন দূর থেকে ঘোড়ার আওয়াজ শুনতে পায়। এতে করে সে বলে, তারা এসে গেছে। আমরা দেখতে পাই বাইরে তারা আসলেই এসে গেছে এবং জিয়ং বলে, চলুন নিজের জাদু দেখানো যাক। সবাই তখন বাইরে এসে মহারাজকে কুর্নিশ করে এবং এরকম পরিস্থিতিতেই এপিসোডটি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকেন লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।